কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশ হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করের প্রথম ধাপে হার বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষের ওপর চাপ পুরোপুরি কমছে না বলে আলোচনা উঠেছে জাতীয় সংসদে। বাজেট অধিবেশনে কর নীতি, ঘাটতি বাজেট, বিনিয়োগ ও ব্যাংক খাতে সংস্কার নিয়ে সরব ছিলেন সংসদ সদস্যরা। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশ হয়েছে। বিকেলে জাতীয় সংসদে এটি কণ্ঠভোটে পাশ হয়। পাশ হওয়া অর্থ বিলে ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর। একই সাথে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম কর বাতিল করা হয়েছে। অর্থ বিলের আলোচনায় শিক্ষা খাতে গবেষণা বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে সম্প্রসারণ, ব্যাংক খাতে দুর্নীতি রোধ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির দাবি তোলেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনী সমূহ ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এ ক্রমিক নম্বর 1-এ 2 দফায় ক্রমিক নম্বর 1-এ 2 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পরে কণ্ঠভোটে অর্থ বিল 2026 পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর বৃদ্ধি নয়, সম্প্রসারণ করে লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। তিনি বলেন, জনগণের টাকা লুটপাটকারীদের ছাড় দেয়া হবে না। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবারের বাজেট দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে। সরকার আমানতের সুরক্ষা নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে বাজেট পরিকল্পনা সাজানো হয়েছে। একই সঙ্গে কর আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। পার্টনারশিপ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হলো রাষ্ট্র যেন বিনিয়োগের প্রতিবন্ধক না হয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে। অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ আত্মসাৎ বা লুটপাটকারীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আমানতকারীদের স্বার্থ ও সঞ্চয়ের নিরাপত্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার। উৎপাদন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদী মূলধন জোগাতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, যা বর্তমান বাজার সূচকের উত্থানের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এখানে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। কর বাড়িয়ে নয়, বরং সম্প্রসারণের মাধ্যমেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পথে সরকার এগোতে চায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ক্রিয়েটিভ অর্থনীতি খাতে পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ধাপ নতুন কর্মসংস্থানে রূপান্তরিত হোক এবং ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে সকল কর্ম পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা মনে করি তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করে বাজেট বাস্তবায়ন করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ
অর্জন করতে সক্ষম হব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আলোচনায় দেশে গণতন্ত্র চর্চার পথ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে। সকালে সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের ওপর ভাষণে তিনি একথা বলেন। প্রস্তাবিত বাজেট জনবান্ধব মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনমুখী দেশ নির্মাণে অগ্রাধিকার দিতে চায় সরকার। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। রাকিব হাসানের রিপোর্ট। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। দেশের চলমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, এবারের বাজেট মানুষকে আশা দেখানোর। সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না। বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিচার বিভাগের উন্নয়নে বরাদ্দ বাড়ানো সহ কতিপয় সংশোধনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে এবং যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট, সেটি হার্টের ভলভ, পেসমেকার, অক্সিজেনেটরস, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল, মাননীয় স্পিকার, এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় স্পিকার। এবং ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট হতে হবে জনগণের প্রয়োজন ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত। কর ব্যবস্থা সহজ করা, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো এবং স্বাস্থ্য খাতের সংকট নিরসনে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ধন্যবাদ স্পিকার। সোমবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই বাজেটের উপর আলোচনায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদ যেন রাজনৈতিক চরিত্র হরণের জায়গা না হয়ে জনগণের প্রত্যাশা পূরণের প্ল্যাটফর্মে পরিণত হয়। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর উপরও জোর দেন তিনি। বাজেট দেশের জনগণের জন্য, এখানে সকল জাতি, গোষ্ঠী, অঞ্চল
সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে। আয়কর ব্যবস্থায় জটিলতা ও প্রতিবন্ধকতা কমানো গেলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে কর দিতে আগ্রহী হবেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, সেই অর্থ দ্রুত ফিরিয়ে আনা গেলে বাজেটে ঘাটতি কমানো সম্ভব। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পল্লী চিকিৎসা কেন্দ্র থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংকট রয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ, অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক করার প্রস্তাব এবং প্রয়োজনীয় সংস্কার শেষে 8 দিন হাসপাতাল চালুর আহ্বান জানান তিনি। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচে ট্রিটমেন্ট নেন। আমাদের দেশে পল্লী স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে 300 বিধিতে দেয়া বিবৃতিতে মির্জা ফখরুল একথা জানান। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবার অন্যান্য প্রসঙ্গ। মেধাবীরাই বাংলাদেশের গেম চেঞ্জার, তারাই নিজেদেরকে গড়ে তুলে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সমাজে সব ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে নতুন প্রজন্মের আলোর মেলা। স্বপ্ন যত উঁচু পথ ততই দুর্গম, কিন্তু সাহস থাকলে শিকড়ে সে একদিন ধরা দেবে। আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ নতুন এক দিগন্তে প্রবেশ করেছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের শিক্ষার্থীরাই পারবে এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সবার আগে নিয়ে যেতে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার প্রত্যয়ের কথা মঞ্চে বসে মনোযোগের সাথে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার প্রধান মেধা, মনন এবং প্রযুক্তিতে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের উৎসাহ দেন। ইয়েস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা।
আমরা চাই আমাদের কোনো একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব। আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি। পরে বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনে মাধ্যমিক পর্যায়ে দেশ সেরাদের হাতে সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানকে সঙ্গে নিয়ে সম্মাননা স্মারক এবং পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। এর আগে ডাক্তার জোবায়েদা রহমান, শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, উপদেষ্টা মাহদি আমিন সহ শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে মেধাবী এই শিক্ষার্থীদের উদ্ভাবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তারও আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৯,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গাছের চারা রোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়তে একটি শিশু একটি গাছ, এই স্লোগান বাস্তবায়নেরও আহ্বান জানান তার বক্তব্যে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। দুপুরে অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসির চৌকস দল। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী ৫ আগস্ট রাজধানীতে গণমিছিলের ঘোষণা দিয়েছে দলটি। একই সময়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষকে সামনে রেখে ৩৬ দিনের কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংবিধান সংস্কার, সুশাসন ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে সরকারের সমালোচনাও উঠে আসে তাদের বক্তব্যে। শবনম অবনী রিপোর্ট। সোমবার সকালে কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, বাজেটে 10টি অগ্রাধিকার খাত থাকলেও সুশাসন নিশ্চিত করার বিষয়ে কোনো উল্লেখ নেই। সুশাসন, ন্যায় বিচারের নিশ্চয়তা যদি কোনো বাজেটে না থাকে, তাহলে সেই বাজেটের আকার যাই হোক না কেন সেটা বাস্তবায়ন হবে না। আবার সেই বাজেট দুর্নীতির কারণে জনগণের সুফল ভোগ করতে পারবে না। এদিকে রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ১ তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গ্রাফিতি অঙ্কনের কাজ করব। জুলাইয়ের স্মৃতিটাকে তরুণ, যুবক, নবীনদের কাছে এবং আবাল বৃদ্ধ বনিতার কাছে জাগরুক রাখার জন্য জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল, জুলাইয়ের যে বিভিন্ন ঘটনাগুলো ছিল, সেগুলোকে জাগরুক রেখে আমরা গ্রাফিতি অঙ্কন করব কেন্দ্রীয় নির্দেশনার আলোকে। ইনশাআল্লাহ আমরা জামায়াতে ইসলামীর আহ্বানে ঢাকায় সর্ববৃহৎ গণমিছিলে অংশ নেব ইনশাআল্লাহ আগামী 5 আগস্ট। এই কর্মসূচিগুলোর পাশাপাশি 11 দলীয় ঘোষিত সকল কর্মসূচি আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে পালন করব। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি অ্যাডজাস্ট করে আমরা সেগুলো বাস্তবায়ন করব। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির দাবি, শিক্ষাঙ্গনকে সহিংসতা ও দলীয় প্রভাব মুক্ত করার আশঙ্কা এখনো পূরণ হয়নি। মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেশ আজ আরো একটি আকাঙ্ক্ষা ভঙ্গের নির্মম বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের টার্গেট করে সক্রিয় সংঘবদ্ধ দালাল চক্র। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর 3টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র‍্যাব 2 এর একটি আভিযানিক দল। র‍্যাব জানায়, দালালদের মাধ্যমে যেসব ভুইফোর ক্লিনিক ও হাসপাতাল রোগী সংগ্রহ করছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করে র‍্যাব ২ এর একটি আভিযানিক দল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই দালাল চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত। আমাদের এখন পর্যন্ত ১১ জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে আসা সহজ সরল রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত এই চক্র। র‍্যাব বলছে, দালালদের এই প্রতারণার কারণে একদিকে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপরদিকে অপচিকিৎসা শিকার হচ্ছেন রোগীরা। জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। সরকারি হাসপাতাল যারা আসে, নিম্ন শ্রেণীর যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। আর দালালদের মাধ্যমে যেসব ভৈফর ক্লিনিক ও হাসপাতাল রোগী সংগ্রহ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারি রাখা হবে বলে জানান শ্রদ্ধি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। এখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে, আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে, তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু তিনি আসলেন না, তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো, সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না, বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি, সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। তিনি মাঝে মাঝে এমন হুমকি দেন যে আসলে যা করছেন তার চেয়ে বেশি এসে আবার করবেন। এইগুলো তো একেবারেই ছেলেমি কথাবার্তা। এগুলো তো আমলে নিয়ে এইগুলোর উপরে কথা বলা তো আসলে আমার মনে হয় ঠিক হয় না। দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21শে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন নিউমোনিয়া জনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। আগামীকাল সকাল 9টায় বিটিভিতে জানাজা এবং কেন্দ্রীয় শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ দাফন করা হবে। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। এই যে পারুল এসে গেছি, দেখো দেখো দেখো, সরো সরো। মুস্তাফা মনোয়ার অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে। আইসিতে অনেকবার ছিলেন, ফেরত এসেছিলেন, হ্যাঁ লাইফ সাপোর্ট ছিল। তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল, 1 বছর ধরে সাফার করছিল আর। তো
ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। 2004 সালে 21-এ পদকপ্রাপ্ত এই চিত্রশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। স্যার তো এই আর্ট অ্যান্ড বাংলাদেশের আর্ট অ্যান্ড কালচারের ধারক বাহক বলা যায়। উনি যা দিয়ে গেছেন আমাদেরকে, দেশ ও জাতিকে, সেটা যদি আমরা অবলম্বন করে রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে এই জাতির জন্য সৌভাগ্য। সব্যসাচী শিল্পী মুস্তফা মনোয়ার তার কর্মের মাঝেই আজীবন বেঁচে থাকবেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ফ্রান্সে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার সাংগঠনিক অচলাবস্থা, দীর্ঘদিনের অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও আহ্বায়ক কমিটির সদস্যরা। তারা অভিযোগ করে নেতৃত্বের অনুপস্থিতি, আর্থিক অসচ্ছলতা এবং 2022 সালে সুনামগঞ্জ বন্যা তহবিলের অর্থ বিতরণ না হওয়ায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 1 থেকে 31 জুলাই পর্যন্ত সদস্য সংগ্রহ, 15 আগস্টের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং 30 আগস্ট সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রস্তাবিত বিতর্কিত তুরাব পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন দেশটির 7 জন সংসদ সদস্য। সোমবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির কারণে এই পদ্ধতি নতুন করে সিন্ডিকেট নিয়ন্ত্রণের ঝুঁকি তৈরি করতে পারে। তাদের অভিযোগ, এতে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থা আবারও দালাল চক্র ও মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্যরা জানান, বেস্টিনেট পরিচালিত সিস্টেমের অধীনে তুরাব চালুর উদ্যোগ ত্রুটিপূর্ণ। তারা অতিরিক্ত ফি, শ্রমিক শোষণ ও অনিয়ম বন্ধ করে প্রকৃত সংস্কারের আহ্বান জানান এবং অবিলম্বে এ পদ্ধতির বাস্তবায়ন স্থগিত করার দাবি তোলেন। The cabinet members, including all ministers campaigning in Johor by-election, must explain clearly. Has the cabinet approved Turab? সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন কিওয়া প্ল্যাটফর্ম প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে। 30 জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। 1 জুলাই থেকে 3 মাসের বেশি মেয়াদোত্তীর্ণ পারমিটধারী কর্মীদের নাম স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে অপসারণ করা হবে। বৈধ পারমিট ছাড়া কর্মী নিয়োগ দিলে সব আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। তবে ইকামার মেয়াদ 180 দিনের বেশি থাকলে তাৎক্ষণিক অপসারণ হবে না। কর্তৃপক্ষ সময় মতো নবায়ন বা স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা ও জরিমানা এড়াতে আহ্বান জানিয়েছে।